এভাবে তাকিয়ে থেকো না মাই ব্ল্যাক বিউটি, না হলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দিন দুপুর উল্টাপাল্টা কিছু করে বসবো, তখন কিন্তু আমায় দোষারোপ করতে পারবেন না। কথাটা শ্রবণেন্দ্রিয় হওয়া মাত্রই মহুয়ার কৃষ্ণবর্ণের কোমল কালজোড়া রক্তিম আভা ফুটে উঠল। মেয়েটার কান দিয়ে যেন উত্তপ লাভার ন্যায় গরম ধোঁয়া নির্গত হচ্ছে। লোকটা দিন দিন অতিরিক্ত মাত্রায় অসভ্য হয়ে যাচ্ছে। মহুয়ার ইচ্ছে করছে মাটির নিচে গর্ত করে তাতে লুকিয়ে পড়তে। অরণ্য হয়তো বুঝতে পারলো তার ব্ল্যাক বিউটি তার কথায় লজ্জা পেয়েছে, তাই সে আর কথা বাড়ালো না। ধীর গতিতে অগ্রসর হলো গাড়ির নিকট। দুটো কালো রঙের গাড়ি এসে চৌধুরী মঞ্জিলের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। বিশাল আকৃতির অট্টালিকায় যেন দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। অরণ্য আর মহুয়া একসঙ্গে গাড়ি থেকে নামলো। তাদের পরের গাড়িটি থেকে জিহান, রুহানি, আরিস আর লাবণ্য নামলো। সবার মুখের স্বস্তির ছাপ জ্বলজ্বল করছে, যেন নিজ বাড়িতে ফিরে তাদের হৃদয়ের অঙ্গন সতেজ হয়ে উঠেছে। সবাই মেন ডোর পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই কিঞ্চিত অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। লিভিং রুমের সোফায় বসে আছে নাসিরউদ্দিন চৌধুরী আর পাশে বসে আছে মৌসুমী বেগম। তাদের থেকে খানিকটা দূরে সিঙ্গেল সোফাতে বসে আছে ফরিদা। তাদের সকলের মুখবয় দেখে মনে হচ্ছে বেশ গুরুতর কোনো ঘটনা ঘটেছে। অরণ্য সামনে গিয়ে এগিয়ে ঠোঁটে মৃদু হাসি টেনে বলে উঠল, আরে ছোট খালেমণি, কখন এলে? ফরিদা অরণ্যের প্রশ্নের কোনো জবাব দিল না। সোফা থেকে উঠে দ্রুত পায়ে অগ্রসর হলেন তার মেয়ের নিকট। রুহানির সামনে এসে দাঁড়িয়ে তিনি কাউকে কোনো কিছু বুঝতে দেওয়ার পূর্বেই ঠাস করে একটা চর বসিয়ে দিলেন মেয়েটার ফর্সা গালে। সকলেই চমকে উঠল আকস্মিক ঘটনায়। বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল ফরিদার অগ্নিরূপ ধারণ করা মুখের পানে। রুহানি নিজের গালে হাত দিয়ে টলমল চাহনিতে তাকালো নিজের মায়ের দিকে। এটাই হয়তো প্রথমবার যখন ফরিদা নিজের আদরের মেয়ের গায়ে হাত তুলেছেন। ফরিদা বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, তোর কথা ভেবে তোর বাবার মৃত্যুর পরেও কখনো দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও আনিনি। শুধুমাত্র তোর কথা ভেবে, তুই যাতে কখনো বাবার কমতি অনুভব না করিস, তার জন্য একজন মা হিসেবে আমি কি না করলাম। তোর সব শখ আহ্লাদ আমি সব সময় পূরণ করার চেষ্টা করেছি, শুধু তোর খুশির জন্য, তোকে সুখে রাখার জন্য। আর তুই কি করলি? এই প্রতিদান দিলি আমায়। মায়ের কথার কোনো প্রতিউত্তর করতে পারল না রুহানি। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। জিহান নিজের বিস্ময়তা কাটিয়ে উঠে মৃদু স্বরে বলল, খালামণি, তুমি এমন করে বলছো কেন? ফরিদা জিহানের দিকে তাকালো আর ক্ষুব্ধ কণ্ঠে আবার চেঁচিয়ে উঠল, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি জিহান, মাঝখানে কথা বলার দুঃসাহস একদম দেখাতে আসবে না। দিবাকরের তেজ যেন আজ একটু কম করেই পড়েছে ধরুণীর কোলে। মৃদু সমীরণ শরীর আর মনকে করে দিচ্ছে সতেজ শান্ত। পাখিদের গুঞ্জনে ভরে উঠছে চারপাশ। এই মনোমুগ্ধকর পরিবেশের ঠিক বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে চৌধুরী মঞ্জিলে। বাড়ির ড্রয়িং রুমখান এই মুহূর্তে উত্তপ্ত। প্রত্যেক সদস্যের মধ্যে চলছে এক ধরনের উত্তেজনা, যেন কোনো বড়সড় বিস্ফোরণের অপেক্ষায় আছে সকলে। ফরিদার ধমকে জিহান দমে গেল। দু কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো রুহানির নিকট। রুহানি নিজের অশ্রুসিক্ত চোখ জোড়া তুলে তাকালো তার অগ্নিমূর্তি ধারণ করা মায়ের পানে। ফরিদার অক্ষিপট থেকে যেন আগ্নেয়গিরির অগ্নিতাপ ঘটছে। মায়ের এমন রূপ দেখে রমণী ভয়ে ততস্থ। তবুও বক্ষ পিঞ্জরে কিঞ্চিত পরিমাণ বল সঞ্চয় করে সে ফরিদাকে মৃদু স্বরে জিজ্ঞেস করল, তুমি আমার উপর কেন রেগে আছো আম্মু? আমি কি ভুল করেছি? মেয়ের প্রশ্নে যেন ফরিদার শরীরে আগুন ধরে গেল। ইচ্ছে করছে মেয়েকে আর একটা চড় দিতে, কিন্তু মায়ের মন্ত একটা থাপ্পড়ই মেয়েটার ফর্সা গালখানা কেমন লাল হয়ে গেছে। বুকটা কেঁপে উঠল ফরিদার। তবে তার উপস্থিত কাউকে বুঝতে দিল না, বরং নিজের হাতে থাকা পেপার খান মেয়ের মুখের সামনে ধরল। সঙ্গে সঙ্গে রুহানি আর জিহানের চোখ যেন চরক গাছ হয়ে গেল। এটা তো ওদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার, কিন্তু এই কাগজ ফরিদা কেমন করে পেল? এটা তো জিহানের আলমারিতে রাখা ছিল। দুজনেই কিছু বুঝে উঠতে পারল না। তন্মধ্যে মৌসুমী বেগম তাদের সামনে এসে দাঁড়ালেন আর শান্ত কণ্ঠে বললেন, তোমার রুম পরিষ্কার করার জন্য গিয়েছিলাম, তখন জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে গিয়ে এটা আমার হাতে পড়লো। এবারের ব্যাখ্যাটা যদি দাও তবে কিঞ্চিত ধাতস্থ হব।
মায়ের কথায় জিহান তার দিকে তাকালো। সত্যিটা এমনিতেও একদিন না একদিন সকলের সামনে চলে আসতো। আজ যখন সবাই এই সম্পর্কে জানতে পেরে গেছে, তখন আর লুকিয়ে রেখে লাভ নেই। জিহান একটা লম্বা শ্বাস ছাড়ল, অতঃপর শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি রুহানিকে বিয়ে করেছি। আর এতদিন আমাদের কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে গেছো? কেন জানাওনি আমাদের? আমরা কি মরে গেছি? মৌসুমী বেগমের কড়া কথায় কেঁপে উঠলেন জিহান আর রুহানি। তাকে থামাতে নাসিরউদ্দিন চৌধুরী বলে উঠলেন, আহা মৌ, এসব কি ধরনের কথা? আগে ওদেরকে সবটা খুলে বলতে দাও তো। মৌসুমী বেগম নাসিরউদ্দিনের কথায় থেমে গেলেন। একটা ঘন শ্বাস টেনে নিজেকে সংযত করে অতঃপর শক্ত কণ্ঠে আওড়ালেন, আমাদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কেন নিলে তোমরা? জিহান একবার অরণ্যের দিকে তাকালো। অরণ্য ওকে চোখের ইশারায় শান্ত হয়ে সবটা বলতে ইঙ্গিত দিল। ভাইয়ের কাছ থেকে ইশারা পেয়ে জিহান আশ্বস্ত হলো। তারপর মায়ের দিকে তাকে শান্ত ভঙ্গিতে বলল, প্রীতমের সঙ্গে রুহ বিয়ে ভেঙে দেওয়ার পরই ওই বেয়াদবটা রুর পিছু ছাড়ছিল না। আর আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেইবার তো ওই প্রীতম নিজের সব সীমা লঙ্ঘন করে ফেলেছিল। দিঘির গায়ে হলুদের রাতে ও তো রুহুর সাথে জোর জবরদস্তি করছিল। আমি ঠিক সময়ে যদি সেখানে না পৌঁছাতাম, তাহলে হয়তো খারাপ কিছু হয়েও যেতে পারতো। আমি প্রীতমকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু আমি জানি ও রুহের পুনরায় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাই আমি বেশি কিছু না ভেবে ওকে ওই দিনই বিয়ে করে নিয়েছিলাম। আর আর জিহানের কথায় সবাই হতভম্ব হয়ে গেল। এত কিছু ঘটে গেছে, অথচ ফরিদা, নাসিরউদ্দিন আর মৌসুমীকে ওরা কিছুই টের পেতে দিল না। ফরিদার রাগ নিমিষেই মিলিয়ে গেল। মেয়ের দিকে টলমল দৃষ্টিতে তাকালো। ওই বেয়াদবটার রুহুর এত বড় ক্ষতি করতে যাচ্ছিল, অথচ মা হয়ে তিনি এই খবর জানতেই পারলেন না। নিজের কাছেই এবার যেন নিজেকে অপরাধী মনে হলো তার। এদিকে জিহান কথা থামিয়ে দেওয়ায় মৌসুমী নিজের ভ্রু কুঁচকালো আর সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর আর কি জিহান? জিহান রুট দিকে তাকালো। মেয়েটা মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। কারো চোখে চোখ রাখার মতো সাহস মেয়েটা পাচ্ছে না। জিহান কোনো দ্বিধাবোধ না করে ওর কোমল হাত নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় আবদ্ধ করলো আর দৃঢ় কণ্ঠে বলল, আমি রুহুকে ভালোবাসি, অনেক আগে থেকেই। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। পরিশেষ যেন গাঢ় নিস্তব্ধতায় আচ্ছন্ন। ড্রয়িং রুম জুড়ে থমথমে আবহ। সোফায় উপবিষ্ট প্রত্যেকের মুখবয়ে ছড়িয়ে আছে জড়তা আর অনচ্ছিত সংশয়। কারো ওষ্ঠে কোনো বাক্য নেই, যেন শব্দ উচ্চারণ করাটুকু এই মুহূর্তে ভীষণ দুষ্কর। অরণ্যের বিরক্তি ক্রমশ তীব্র হয়ে উঠছে। জিহান ও রুহানি উভয়ই প্রাপ্তবয়স্ক, পরস্পরের প্রতি গভীর অনুরাগে আবদ্ধ। এমনকি যেভাবেই হোক বিয়েটা পর্যন্ত হয়েছে তাদের। তবু পরিবারের এই অকারণ অনীহা ও গুমোট প্রতিক্রিয়ার কারণ তার বোধগম্য হচ্ছে না কিছুতেই। উপরন্ত এই অন্তহীন টানাপোড়েনের মাঝে নিজের বউয়ের সঙ্গেও দুদণ্ড নিরিবিলি সময় কাটানোর অবকাশ পাচ্ছে না সে। অবশেষে নীরবতার প্রহর ছিন্ন করে ফরিদা অবশেষে নিজের মুখ খুলল। বেশ শান্ত আর সংযমী কণ্ঠে বলে উঠল, আমি রুহকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে। মুহূর্তেই উপস্থিত সকলে যেন স্থবিত হয়ে গেল। বিস্ময়ে কারো চোখ বিস্ফোরিত, কারো মুখে অবিশ্বাসের ছাপ। এমন অপ্রত্যাশিত বাক্য কেউই যেন কল্পনা করেনি। জিহানের চক্ষুদ্বয় মুহূর্তেই আতঙ্কের ছায়ায় ঘূর্ণীভূত হয়ে উঠল। মুখবয় ফ্যাকাশে হয়ে এলো ক্ষণে। ফরিদার কথার অন্তর্নিহিত অর্থ যেন তাকে ভেতর থেকে বিচলিত করে তুলছে। রুহানিকে সঙ্গে নিয়ে যাবে মানে? তবে কি তিনি এই বিয়েটা মেনে নিচ্ছেন না? তবে কি এতক্ষণকার নীরবতার অন্তরালে লুকিয়েছিল অস্বীকারোক্তির কঠোর দেওয়াল? অজানা আশঙ্কায় জিহানের অন্তর হঠাৎই ভারাক্রান্ত হয়ে উঠল। অস্থির দৃষ্টিতে সে একবার রুহানির পানে তাকালো, যেন তাকে হারিয়ে ফেলার ভয় গ্রাস করছে জিহানকে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে সে ছুটে গিয়ে ফরিদার পায়ের সামনে বসে পড়ল। ফরিদার দু পা জড়িয়ে ধরে একেবারে শিশুসুলভ ভঙ্গিতে আবদার জুড়ে দিল, ও খালা গো, আমার বউরে নিয়ে যাও না গো। ও আম্মু গো, ও আব্বু গো, আমার একটা মাত্র বউ গো। ও খালা গো, দরকার হলে আমাকে ঘর জামাই করে রাখো, তবু আমার বউরে নিয়ে যাও গো।
জিহানের এই আকস্মিক কাণ্ডে পুরো রুমটা যেন মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবাই থতমত খেয়ে তার দিকে তাকিয়ে রইল বিস্ময় নিয়ে। ছেলেটা হঠাৎ এমন আচরণ করছে কেন? যেন পূর্ণবয়স্ক একজন মানুষ নয়, বরং ভয় পেয়ে যাওয়া কোনো ছোট্ট শিশু প্রাণপণে নিজের প্রিয় খেলনাটি আঁকড়ে ধরে রাখার আকুতি জানাচ্ছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর উপস্থিত সকলের মুখের হাসি চাপার ব্যর্থ চেষ্টায় ফুটে উঠল। ফরিদা বেগম অনেক চেষ্টায় নিজের হাসি আটকে পড়লেন। কি করছিস জিহান? পা ছাড় আমার। জিহান না সূচক নিজের মাথা ঝাঁকালো। ফরিদার দু পা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না না না, আগে বলো তুমি আমার রুহকে আমার কাছ থেকে আলাদা করবে না? ফরিদা বেগম তাকালেন মৌসুমী বেগমের দিকে আর মৌসুমী বেগমের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আপা এ কেমন ছেলে বানালি? আচ্ছা না ছোট বান্ধা তো। আমায় যা খুশি বলো তুমি, কিন্তু আমি কিছুতেই আমার রুহকে এই বাড়ি থেকে যেতে দেব না। ফরিদা বেগম একটা ক্ষীণ শ্বাস ছাড়লেন। অতঃপর মেয়ের দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের দৃষ্টি নিবদ্ধ করলেন জিহানের দিকে আর বললেন, দেখ, মেয়েরকে বড় করে বিয়ে দেওয়ার খুব শখ ছিল, কিন্তু তা তো আর হলো না। এখন অন্তত একটা সাদামাটা অনুষ্ঠান করে ওকে তোর হাতে তুলে তো দিতে হবে, বলো। খালামণির কথাটা শ্রবণ হতেই জিহানের হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। বিস্ফোরিত চাহনিতে তাকালো ফরিদা বেগমের দিকে। তা দেখে ফরিদা কিঞ্চিৎ হাসলেন আর বললেন, আমার মেয়ে যদি তোর সাথে সুখে থাকে তাহলে আমি মা হয়ে কেমন করে তোমাদের আলাদা করি? থ্যাংক ইউ খালামণি, থ্যাংক ইউ সো মাচ। এই বলে জিহান ফরিদাকে জড়িয়ে ধরল। এই দিনটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল সে। অবশেষে সবাই তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু যেন তার কাছে এই মুহূর্তে লাগছে না। নাসিরউদ্দিন চৌধুরী শান্ত স্বরে ফরিদাকে উদ্দেশ্য করে বললেন, ফরিদা, অনুষ্ঠানের আয়োজন না হয় এই বাড়িতে করা হোক, না করো না বোন। নাসিরউদ্দিন চৌধুরীকে বরাবরই ফরিদা নিজের ভাইয়ের আসনে বসিয়ে এসেছে আর আদেশ নির্দেশকে সব সময় সম্মান দিয়ে এসেছে। ভাইজান যখন মুখ ফুটে কিছু বলছে তখন তা অগ্রাহ্য করার সাহস ফরিদার নেই। তার মধ্যে মেজো আপা যা রাগী, দেখা গেল তার স্বামীর কথা অগ্রাহ্য করায় সে ফরিদার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল। না, এমন রিস্ক নেওয়া যাবে না। তাই নাসিরউদ্দিন চৌধুরীর কথাটাই রাখলো ফরিদা। আগামীকালই একটা মোটামুটি অনুষ্ঠানের মাধ্যমে তারা রুহানিকে চৌধুরী বাড়ির ছোট বউ হিসেবে বরণ করে নিবে বলে স্থির করল। গোধূলির আবসা আবরণ ধীরে ধীরে নেমে এসেছে চারপাশে। অস্তগামী দিবাকরের রক্তিম আভা পশ্চিম আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে, সৃষ্টি করছে এক মোহময় সৌন্দর্য। স্নিগ্ধ সমীকরণ আলতো করে দোল খাইয়ে দিচ্ছে তরু শাখাগুলোকে। আর দূর থেকে ভেসে আসা নাম না জানা পাখির কুঞ্জন সন্ধ্যার নীরবতাকে আরও মায়াময় করে তুলছে। আকাশের বুকে এক ফালি চন্দ্র উদিত হতেই চারিদিকে জুড়ে ছড়িয়ে পড়ল ঈষমৃদু জ্যোৎস্নার কোমল আভা। এই সুমধুর সন্ধ্যায় চৌধুরী মঞ্জিলটাও যেন নতুন রূপে সেজে উঠেছে। সুবিশাল অট্টালিকার বারান্দা জুড়ে জ্বলন্ত আলোকমালা মিটিমিটি করে জ্বলছে, যেন অন্ধকারের বুকে জোনাকির মৃদু নৃত্য। বাড়ির প্রশস্ত বাগানের এক পাশে থাকা শিউলি ও রজনীগন্ধার সৌরভ বাতাসে মিশে এক স্বর্গীয় আবহ তৈরি করেছে। মাগরিবের আজানের পরে অরণ্য সোজা নিজের ঘরে চলে এলো। মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে। আজ পুরো দিন মহুয়ার সঙ্গে ঠিকমতো কথা হয়নি তার। রুমে প্রবেশ করে ধপ করে বসে পড়ল বেডে। ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করছিল। এমন সময় মহুয়া এসে ঘরে প্রবেশ করল। মহুয়ার উপস্থিতি টের পেতেই অরণ্য ফোনটা একপাশে রেখে নিজের দৃষ্টি স্থির করল মহুয়ার নিকট। তরুণীর হাতে কফির মগ, মুখে এক চিলতে কোমল হাসি রাঙানো। অমন স্নিগ্ধ মুখের কাজল কন্যাকে দেখে অরণ্যের মেজাজ মুহূর্তেই শীতল হয়ে গেল। তার গম্ভীর দৃষ্টি জোড়া কোমল হয়ে এলো ঈষৎ। মহুয়া অরণ্যের নিকট এগিয়ে এসে কফির মগ তার হাতে দিল। অরণ্য মগ হাতে নিয়ে এক চুমুক দিল তাতে। কফির কড়া স্বাদে ক্ষণিকের জন্য হারিয়ে গেল পুরুষটি। তপ্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ মিসেস চৌধুরী। মহুয়া একটা কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলল, ওয়েলকাম ভাইয়া। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই অরণ্য কফিতে আরেকটা চুমুক দিতে গিয়ে কেসে উঠল। মহুয়া কিঞ্চিত বিচলিত কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন তো ভাইয়া? বিষম খেলো অরণ্য। মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করে মরে যাবে। বউয়ের পানে হতবিলম্ব চাহনিতে তাকালো। আপাত মস্তক মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরোক্ষ করল, না এটা তো তারই বউ।
তাহলে এমন ভাইয়া ভাইয়া করছে কেন? অরণ্যকে কোন দিক দিয়ে তার ভাইয়া লাগে? মেজাজটা পুনরায় বিগড়ে গেল অরণ্যের। ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করলো তরুণীর দিকে। তা দেখে তরুণী একখান ঢোক গেল আর একটা অপ্রস্তুত হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া? অরণ্যের ইচ্ছা করছে মেয়েটাকে তুলে একটা আছাড় মারতে। জামাইকে ভাইয়া বলে ডাকে রে? এই মেয়ের মাথায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। অরণ্য নিজে নিজে বিড়বিড় করে উঠল, হাই খোদা, এ কেমন দিন দেখালা, বখালি ভাইয়া ভাইয়া করে। এমন হলে তো আমার ফিউচার বাচ্চা কাচ্চা আমায় আব্বার বদলে মামা বড় ডাকবে। ও ভাইয়া কথা বলেন না কেন, রাগ করলা? আবারও ভাইয়া ডাক শুনে অরণ্যের মাথায় যেন আগুন ধরে গেল। ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো মহুয়ার পানে। মেয়েটা এবার সত্যি ভয় পেল অমন দৃষ্টি দেখে। যেন লোকটা এক্ষুনি তেড়ে এসে ওর দেহ থেকে মন্ডুটা আলাদা করে দিবে। বেচারি তো একটু মজা করছিল, কিন্তু গম্ভীর লোক তো পুরো ক্ষেপে বোম হয়ে গেছে। মহুয়া 2 কদম পিছিয়ে গেল। তা দেখে অরণ্য বিছানা থেকে উঠে ওর দিকে এগিয়ে এলো। বেশ দৃঢ়, তবে ব্যথা না লাগার মতো করে মেয়েটার চোয়াল চেপে ধরে তার চোখে চোখ রাখতে ব্যর্থ করল। মেয়ে কিঞ্চিত ভীত দৃষ্টিতে তাকালো গম্ভীর পুরুষটির পানে। অরণ্য দাঁতে দাঁত চেপে কটমট করে ধমক দিল, আর একবার আমার ভাইয়া বলে ডাকলে আছাড় মেরে জানলা দিয়ে বাহির করে ফেলবো, হাঁসের বাচ্চা। অরণ্যের ধমকে কেঁপে উঠল তরুণী। নিজের ঠোঁট উল্টে বলল, আপনি আমায় আছাড় মারবেন? জানালা দিয়ে ফেলে দেবেন? অরণ্য একই কণ্ঠে বলল। আর একবার ভাইয়া বলে ডাকো না, তারপর হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। মুহুয়া নিজের মুখ বাঁকালো আর বলল, তো কি বলে ডাকবো? ভাইয়ার বদলে সাইয়া? অরণ্যের চোখ জোড়া প্রসারিত হয়ে গেল। এটা সত্যি তার সহজ সরল মহুয়া তো? তার এখন সন্দেহ হচ্ছে, না সব দোষ ওই লাবণ্যর বাচ্চার। নিজে তো দিন দিন বাদর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অরণ্যের ভোলা ভালা বউটাকেও নিজের মতো বানাচ্ছে। অরণ্য নিজের গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, এসব ফাজলামি করতে কি চেখো তুমি? কিসের ফাজলাম? আমি কত ভালো, ভদ্র, শান্তশিষ্ট, পতিনিষ্ঠ মেয়ে একটা। অরণ্য নিজের ভ্রু কুঁচকে ফেলল। এই প্রতিনিষ্ঠটা কি? আরে পতিনিষ্ঠ মানে জানেন না? পতিনিষ্ঠ মানে হলো স্বামীর প্রতি একনিষ্ঠ, অনুগত। আচ্ছা, তাই নাকি? তা তুমি প্রতিনিষ্ঠ কবে হলে? ও মা, আমি বুঝি আপনার প্রতি অনুগত নই? এই যে আপনি যখন আমায় ডাক দেন, আমি তো তখনই আপনার সামনে এসে হাজির হয়ে যাই। মহুয়ার উত্তরে অরণ্য ওর চোয়াল ছেড়ে দিল। অরণ্য নিজের তর্জনী আঙ্গুল নিজের কপালে ঘষতে ঘষতে বলল, ঠিক আছে, তাহলে আমি এখন যা করতে বলবো তাই করবে তো? মহুয়া একগাল হাসি দিয়ে এক শব্দে উত্তর দিল, অবশ্যই। অরণ্য মহুয়ার নিকট থেকে 2 কদম সরে গেল। ধীর গতিতে বিছানায় গিয়ে আয়েশি ভঙ্গিতে বসলো আর মহুয়ার উদ্দেশ্যে শীতল কণ্ঠে বলল, এখানে এসে বসো। নিজের কোলের দিকে হাত বুলিয়ে কথাটা বলল অরণ্য। মহুয়ার চোখ দুটো তখনই ছানাবড়া হয়ে গেল। লোকটা তো বেজায় চতুর। উফ, নিজেকে প্রতিনিষ্ঠ বলেও যেন এবার বিপদে পড়ল তরুণী। এক ঢোক গিলে নিজের সামনের দাঁতগুলো দেখিয়ে বলল, আসলে মামুনি আমার রুহানির জন্য শাড়ি পরতে পছন্দ করে রাখতে বলেছিল। এই বলেই তরুণী অরণ্যকে কোনো কথা বলার ফুসরত না দিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। অরণ্য ওর যাওয়ার দিকে তাকে ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আর বিড়বিড় করে বলল, হাঁসের বাচ্চা একটা। চন্দ্রিমার রূপালী স্বচ্ছ আলোক রশ্মি আছড়ে পড়ছে ধরণীর বক্ষস্থলে। নিজের রূপালী আলোর মোহে চারপাশকে করে তুলছে জীবন্ত। রাতে স্নিগ্ধ নীরব প্রহরকে তুচ্ছ করে দূর থেকে ভেসে আসছে রাতজাগা পাখির করতল। প্রশস্ত রাস্তার দুধারে হলদেটে নিলয়নের ক্ষীণ আলো সরু পথকে আলোকিত করে তুলছে। নিরবিচ্ছিন্ন পথের বক্ষের উপর হঠাৎই 2-1টা গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে নিজ গন্তব্যে। স্নিগ্ধময় সমীকরণের দুলে উঠছে গাছের ডালপালা। অগণিত বিস্তর ভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল অট্টালিকা। মেন গেটের সন্নিকটে স্থাপিত রয়েছে মাঝারি আকৃতির একখণ্ড মজবুত কাঠের ফলক, যা বহু বছর পূর্বে কৃষ্ণ বর্ণে রঞ্জিত করা হয়েছিল। সেই ফলকের বুকে সোনালী অক্ষরে খোদাই করা হয়েছে অট্টালিকার নাম, চৌধুরী মঞ্জিল। আজ যেন অট্টালিকাটি নতুন রূপে সেজে উঠেছে। বর্ণিল পুষ্পরাজি ও সোনালী আভা ছড়ানো ফেয়ারি লাইটের মালায় সুভূষিত হয়েছে চারপাশ। সৃষ্টি করেছে এক মোহনীয় আবহাওয়া। জিহান ও রুহানির বিয়ের রিসেপশনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের।
এত অল্প সময়ে এত বিশাল পরিসরের আয়োজন সম্ভব হবে এমনটা হয়তো কেউ কল্পনাও করেনি। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীদের প্রাণবন্ধ কোলাহলে মুখরিত হয়ে উঠছে সমগ্র চৌধুরী মঞ্জিল। বাড়ির বাগানের দিকটাতে করা হয়েছে মূল আয়োজন। সুপরিসর জায়গা জুড়ে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে টেবিল চেয়ার, চারপাশে ফুলের সাজসজ্জা আর সোনালি ফেরি লাইটের ঝলকানি পুরো পরিবেশটাকে করে তুলেছে মনোমুগ্ধকর। আত্মীয় স্বজন আর অতিথিদের আনাগোনায় বাগান জুড়ে এখন আনন্দের আমেজ। মহুয়া আর লাবণ্য মিলে রুহানিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন নিজেদের তৈরি হওয়ার পালা। লাবণ্য নিজের ঘরের দিকে অগ্রসর হতেই পথে দেখা মিলল আরিজের। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে পুরুষটি, এক হাত তার পকেটে আর অন্য হাতটিতে একটি শপিং ব্যাগ। মনের মাঝে কৌতূহলের ঝড় উঠলেও লাবণ্য তার বহিঃপ্রকাশ করল না, বরং পুনরায় হাঁটা ধরল নিজের রুমের দিকে। তখনই পেছন থেকে ভেসে এলো আরিজের ভারী কণ্ঠস্বর। দাঁড়া, কথা আছে তোর সঙ্গে। মেয়েটা মুহূর্তেই থেমে গেল, মাথা ঘুরিয়ে দৃষ্টিপাত করলো আরিজের মুখ পানে। আরিজের মুখভয় অস্পষ্ট। ধীর স্থির গতিতে লাবণ্যের নিকট এগিয়ে এসে কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের হাতের প্যাকেট খানা ধরিয়ে দিল লাবণ্যের হাতে। মেয়েটা হতবিলম্ব হয়ে গেল, বিস্মিত দৃষ্টিতে চোখ তুলে তাকালো আরিজের চোখের দিকে আর জিজ্ঞেস করল, কি আছে এতে? শাড়ি নীল রঙের। তা দিয়ে আমি কি করব? পরবি? আবারও অবাক হলো লাবণ্য। তার কি জামা কাপড়ের অভাব পড়েছে যে এখন আরিজের দেওয়া শাড়িখানা পরতে যাবে? এমন ভাব করছে যেন সে মেয়েটার প্রেমিক। লাবণ্য সপাট করে বলে উঠল, আমি এটা পড়তে পারবো না। তোর মতামত শুনতে চাইনি আমি। পড়তে বলেছি মানে তুই পরবি। বেশ শক্ত কণ্ঠে কথাটা বলল আরিস। বিরক্ত হলো লাবণ্য। অদ্ভুত তো, ওর উপর জোর খাটানোর আরিসকে। মেয়েটা নিজের কোমরে হাত রেখে বলল, আমি কেন তোমার কথা শুনতে যাব? জামাই লাগো নাকি? হতে কতক্ষণ? চমকে উঠল লাবণ্য। আরিসের কাছ থেকে এমন উত্তর সে প্রত্যাশা করেনি। কিঞ্চিত ইতস্তত হয়ে পড়ল তরুণী। গাল জোড়া প্রগাঢ় লালচে আভা ছড়িয়ে পড়ল। তার দৃষ্টিগোচর হলো না আরিজের। তার অধরে ক্ষীণ হাসির চাপা পরিলক্ষিত হলো। সে শান্ত স্বরে বলল, শাড়ি পরে নিচে আয়, ভালো লাগবে তোকে। এই বলে হনহনিয়ে স্থান ত্যাগ করলো আরিস। আজ মেয়েটার সঙ্গে নিখোঁজ ঝগড়ার জায়গা না। লাবণ্য বেশ কয়েক মুহূর্ত হাতের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। মনের মাঝে কিছু অকথিত অনুভূতির ঝড় বয়ে গেল যেন। ওয়াশরুমের আয়নার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মহুয়া। তার দৃষ্টি বারবার ফিরে যাচ্ছে নিজের প্রতিচ্ছবির দিকে। যে আয়নার ওপাশে থাকা মানুষটিকে নতুন করে চিনে নেওয়ার চেষ্টা করছে সে। একবার চুলের গোছা ঠিক করছে, আবার কখনো শাড়ির আঁচল টেনে দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবুও মনের ভেতর থেকে অস্থিরতাটা কিছুতেই কাটছে না মেয়েটার। তার পরনে মেরুন রঙের শাড়ি, রংটা গভীর গাঢ়, চোখে পড়ার মতো। অথচ এমন রঙের পোশাক থেকে সে বরাবরই দূরে থেকেছে। নিজের শ্যামলা বর্ণের কারণে ছোটবেলা থেকেই তার মনে এক ধরনের সংকোচ কাজ করত। উজ্জ্বল কিংবা গাঢ় রঙের পোশাক পরলে সেগুলো তাকে মানায় না। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ এই শাড়িটাই সে নিজের ইচ্ছায় পরেনি, অরণ্য নিজে তাকে এই রঙের শাড়ি পরতে বলেছিল। কথাটা মনে পড়তেই মহুয়ার অধরে অজান্তেই ক্ষীণ এক হাসি ফুটে উঠল। অরণ্যের অনুরোধের উপেক্ষা করার ক্ষমতা তার নেই। লোকটা যখন কোনো কিছু বলে তখন তার কণ্ঠের দৃঢ়তার সামনে মহুয়ার সব আপত্তি, সব দ্বিধা যেন মুহূর্তেই গলে যায়। তবুও মনের ভেতরের অস্থিরতাটা কমছে না মহুয়ার। আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে তার মনে হচ্ছে এ যেন সেই চিরচেনা মহুয়া নয়, যেন অন্য কেউ দাঁড়িয়ে আছে তার স্থানে। মহুয়া ধীরে ধীরে আয়নায় আরও কাছে এগিয়ে গেল। নিজের মুখশ্রী, চোখ, মুখে গঠন, শাড়ির ভাঁজ সব কিছু গভীর মনোযোগে পর্যবেক্ষণ করল। তারপর মনের প্রশ্নগুলোর উত্তর মিলল না। সত্যি কি তাকে ভালো লাগছে? অরণ্যের পছন্দ করা এই রংটি কি তাকে মানিয়েছে, নাকি তাকে আরও বেশি বেমানান দেখাচ্ছে? প্রশ্নগুলো একের পর এক মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। তখনই ওয়াশরুমের বাইরে থেকে অরণ্যের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, মহুয়া, আর কতক্ষণ?
আচমকা ডাকে চমকে উঠল মহুয়া। চিন্তার জাল ছিন্ন হয়ে গেল মুহূর্তেই। আয়নার দিকে নিবদ্ধ দৃষ্টি সরিয়ে দরজার পানে তাকালো সে। বুকের ভেতরটা অকারণেই ধুকভুক করে উঠছে। সে আমতামতা করে উত্তর দিল। এই তো হয়ে গেছে। বাইরে কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করলো। এরপর পুনরায় শোনা গেল অরণ্যের কণ্ঠ, কিন্তু এবার গম্ভীর নয়, বরং কিঞ্চিত শান্ত স্বর ভেসে এলো। তাহলে বেরিয়েছ? সবে অপেক্ষা করছে। মহুয়া ঠোঁট কামড়ে ধরল। অপেক্ষা করছে সবাই। কথাটা শুনেই তার ভেতরের জড়তা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। একা অরণ্যের সামনে যেতে তার সংকোচ না থাকলেও অনেক মানুষের সামনে নিজেকে মেলে ধরতে গেলেই সে অস্বস্তি বোধ করে। আরও একবার আয়নায় চোখ বুলিয়ে নিল মেয়েটা। শাড়ির আঁচলটা ঠিক করলো, কানের পাশের এলোমেলো চুলগুলো গুছিয়ে নিল। তারপর গভীরভাবে শ্বাস টেনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। নিজের মনের সমস্ত দ্বিধা ও সংশয়কে আপাতত একপাশে সরিয়ে রেখে দরজার হাতলে হাত রাখলো মহুয়া। ধীরে ধীরে দরজাটি খুলে বাহিরে পা বাড়ালো। মহুয়া ধীর পায়ে এগিয়ে এসে অরণ্যের সম্মুখে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই অরণ্যের মুখবয়ে আঁকা গম্ভীরতার রেখাগুলো যেন নিমিষেই বিলীন হয়ে গেল। কপালে লেগে থাকা ক্ষীণ ভাঁজগুলো মলিন হয়ে মিলিয়ে গেল। মুহূর্তের জন্য সে নিশ্চুপ হয়ে রইল। অরণ্যের দৃষ্টি ধীরে ধীরে মহুয়ার সমগ্র অববয় জুড়ে বিচরণ করল। মস্তক থেকে পদতল পর্যন্ত একনিষ্ঠ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সে তার কাজল কন্যাকে। মেরুন রঙের শাড়িটায় মহুয়ার শ্যামবর্ণকে আরও মোহনীয় করে তুলেছে। গাঢ় রঙের আবরণে তাকে আজ অদ্ভুত রকমের স্নিগ্ধ ও লাবণ্যময় লাগছে। তার সরল শ্বাস, অনাড়ম্বর উপস্থিতি এবং মুখশ্রীর কোমলতা মিলেমিশে এমন এক আবেশ সৃষ্টি করেছে যেখান থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার দুরূহ হয়ে উঠেছে অরণ্যের জন্য। অরণ্যের মনে হলো তার গলা শুকিয়ে আসছে, যেন বহুকাল ধরে সে তৃষ্ণার্ত। বারংবার শুকনো ঢোক গিলছে পুরুষটি। তার ব্যক্তিগত নারীর অমল মোহনীয় রূপ তাকে উন্মাদ করে তুলছে। তার গম্ভীর শান্ত সত্তাকে ভেঙে দিয়ে তাকে অশান্ত উন্মাদিত করে তুলছে। আচমকাই তার কপালের বিন্দু বিন্দু ঘাম ফোঁটা ভেসে উঠল। তার ফর্সা মুখখানা হঠাৎই ঘামাক্ত হয়ে উঠল। নিজের সামনে থাকা তরুণীর শ্যাম সুন্দর রূপ তার বক্ষস্থলে গভীরভাবে প্রভাব ফেলছে। এই অসময়ে তার অন্তর্কোণে কিছু নিষিদ্ধ এলোমেলো আকাঙ্ক্ষার পাহাড় জমতে শুরু করলো। অরণ্য নিজের হাত মুষ্টিবদ্ধ করে একটা লম্বা শ্বাস টেনে নিজেকে স্থির করার প্রয়াস করলো, আর আপন মনে বিড়বিড় করে বলল, কন্ট্রোল অরণ্য, কন্ট্রোল। বউটা তো তোরই, একটু ওয়েট কর। যেখানে বিয়েটা গেলে তুইও তোর বউকে নিয়ে হানিমুন ট্রিপের প্ল্যান করতে পারবি। সো কন্ট্রোল। অরণ্যকে বিড়বিড় করতে দেখে মহুয়া ঘাবড়ে গেল। তার মনে হলো হয়তো অরণ্যের কাছে তাকে এই শাড়িতে ভালো লাগেনি। মেয়েটা দ্বিধান্বিত স্বরে আওড়ালো, আমার কি খুব বাজে লাগছে? আমি চেঞ্জ করে আসবো? নো, একদম না। অরণ্য দ্রুত পায়ে তরুণীর নিকট এগিয়ে এসে তার বলিষ্ঠ হাত পেঁচিয়ে ধরল তরুণীর কোমরে। কিঞ্চিত কেঁপে উঠল মেয়েটা। অরণ্য ওর চোখে নিজের চোখ স্থির করল। তার চোখ জড়া, স্থির, অশান্ত, যেন অনেক কষ্টে নিজের অনুভূতিগুলোকে আটকে রেখেছে। তবু অরণ্য শান্ত স্বরে বলল, ইউ নো, ইউর মাই ব্ল্যাক বিউটি। তুমি যাই পড়ো না কেন, আই ক্যান টেক মাই আইস অফ ইউ। তোমাকে অন্য কারোর জন্য বদলাতে হবে না, নট ইভেন আ লিটল। কারণ আমার কাছে তুমি যেমন ঠিক তেমনটাই পারফেক্ট। এই বলে নিজের অধর যুগল গাঢ়ভাবে ছুঁয়ে দিল তরুণীর ললাটে। মেয়েটা যেন এবার স্বস্তি পেল। এতক্ষণ ধরে বেশ দুশ্চিন্তায় ছিল অরণ্যের কাছে তাকে ভালো লাগবে কিনা এই ভেবে। অরণ্য মহুয়ার ঘাড়ের কাছে মুখ গুজে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার গায়ে লেগে থাকা পরিচিত সুবাস বুক ভরে গ্রহণ করছে সে। সেই সুবাসে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি, এক অচেনা স্বস্তি আর পবিত্রতার মিশেল। মহুয়া নিজেও স্পষ্ট অনুভব করতে পারছে অরণ্যের উষ্ণ নিঃশ্বাস। তার বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল। কারণটা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না। হঠাৎই অরণ্য বেসামাল কণ্ঠে বলে উঠল, বউ, নিচে না গেলে হয় না?
প্রশ্নটা শুনে খানিকটা অবাক হলো তরুণী। ভ্রু কুঁচকে ভাবলো কিছুক্ষণ আগেও তো নিচে যাওয়ার জন্য তারই এত তাড়া ছিল, এখন হঠাৎ এমন কথা কেন বলছে? তবে মেয়েটা নড়ল না, বরং আগের মতোই স্থির হয়ে রইল। মিহি স্বরে জিজ্ঞেস করল, কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? হুম। তাহলে মহুয়ার প্রশ্নের পরও অরণ্য কিছুক্ষণ চুপ করে রইল, যেন উত্তর খুঁজছে, অথবা হয়তো উত্তরটা বলার মতো সহজ নয়। ধীরে ধীরে সে মুখ তুলে তাকালো মহুয়ার দিকে। সেই দৃষ্টির মুখোমুখি হতেই তরুণীর বুকের ভেতর ধক করে উঠল। অরণ্যের চোখ দুটো আজ অন্যরকম লাগছে। সেখানে কোনো রাগ নেই, কোনো অভিব্যক্তি নেই, বরং জমে আছে গভীর এক আবেগ, এক অদ্ভুত মুগ্ধতা। মহুয়া অপ্রস্তুত হয়ে গেল। অরণ্যের এমন দৃষ্টি তার কাছে নতুন নয়, তবুও প্রতিবারই সে যেন হারিয়ে যায় ওই চাহনির মাঝে। মনে হয় লোকটার চোখ দিয়ে এমন কিছু বলতে চায় যার ভাষা পৃথিবীর কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। মহুয়ার আঙ্গুলগুলো অজান্তেই নিজের শাড়ির আঁচল মুঠো করে ধরল। বুকের ভেতর কেমন এক অচেনা কম্পন অনুভব করলো সে। চোখ সরিয়ে নিতে চাইল, অথচ পারল না। অরণ্যের দৃষ্টিতে এমন এক টান আছে যা তাকে বারবার ফিরিয়ে আনছে। অরণ্য ঘন গভীর স্বরে বলে ওঠে, You are driving me crazy. Seeing you like this, I'm losing my control. It's becoming impossible for me to restrain myself. তরুণী থতমত খেয়ে গেল অরণ্যের কথায়। তার চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। বুঝতে পারছে না কি প্রতিক্রিয়া তার দেখানো উচিত। লোকটা যে এমন কিছু বলবে তা ওর কল্পনার বাহিরে ছিল। মেয়েটার কৃষ্ণবর্ণের গালজোড়ার রক্তিম আভায় ফুটে উঠল, তা অরণ্যের চোখ এড়ালো না। তাই সে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, তুমি নিচে যাও, আমি একটু পর আসছি। ঠিক আছে। মহুয়া আর কথা বাড়ালো না, শাড়ি ঠিক করে পা বাড়ালো ঘরের বাহিরের দিকে। তখনই পেছন থেকে ভেসে এলো অরণ্যের কণ্ঠস্বর, এখনো গভীর সেই কণ্ঠস্বর। এখন ছাড় দিলেও রাতে কিন্তু আমি এক বিন্দু ছাড় দিব না, মিসেস চৌধুরী। কথাটা কর্ণকোটে পৌঁছানো মাত্রই মেয়েটা পেছন ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে আর মুখ বাঁকিয়ে বলল, আমি আপনাকে আমার ধারে কাছে ঘেঁষতে দেব না। সেটা তো রাতেই দেখা যাবে, বেব। অসভ্য লোক কোথাকার। জাস্ট ফর ইউ, মাই লেডি। মহুয়া নিজের নাক কুঁচকে ফেলল। লোকটা ওকে জ্বালানোর জন্য একটা চান্সও মিস করে না। তবে এখন আর কথা বাড়ালো না মহুয়া। মুখ ভেঙচি কেটে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাগানের সুসজ্জিত মঞ্চের উপর পাতানো আভিজাত্য সোফায় পাশাপাশি বসে আছে জিহান আর রুহানি। একের পর এক আত্মীয় স্বজন, পরিচিত এবং শুভাকাঙ্ক্ষী এগিয়ে আসছে। কেউ দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ হাতে গিফট তুলে দিচ্ছে, আবার কেউ বা দু একটি স্মৃতিবন্দি ছবি তুলে নিচ্ছে। প্রায় 1.5 ঘন্টা ধরে একই ধারা ব্যবহৃত রয়েছে। এতক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে থাকতে থাকতে জিহানের মাঝে খানিকটা অস্থিরতা আর বিরক্তির সঞ্চার হলে রুহানি যেন সম্পূর্ণ তার বিপরীত। শান্ত, সংযত আর লাজুক এক নববধূর মতো নীরবে বসে আছে সে। মাঝে মাঝে মৃদু হাসি উপহার দিচ্ছে অতিথিদের, এর বেশি আর কোনো প্রতিক্রিয়া নেই। আর জিহান, সে কিছুক্ষণ পরপরই চোরাগোস্তা দৃষ্টিতে নিজের রুহুকে দেখছে। আজ মেয়েটাকে তার অসম্ভব মিষ্টি লাগছে। চোখ সরিয়ে নিতে চাইলেও যেন পারছে না কোনো মতেই। একদম লাল টুকটুকে একটা বউ। গোলাপি আর সোনালি কারুকাজের উপর মিশেলে তৈরি লেহেঙ্গায় রুহানির সৌন্দর্য নতুন মাত্রা যোগ করেছে। মুখ জুড়ে নিখুঁত বধূ সাজ, কপালে ঝলমলে টিকলি, গলায় ও হাতে ভারী অলংকার। সব কিছু মিলিয়ে তাকে আজ স্বপ্নের কোনো রাজকন্যার মতো লাগছে। জিহানের এই নিয়ে যে কতবার মনে মনে মাশাল্লাহ উচ্চারণ করেছে তার কোনো হিসেব তার নিজের কাছেও নেই। জিহান নিজের মুখ রুহানির কানের নিকট নিয়ে গিয়ে ফিসফিস করে শুধালো, তুই ঠিক আছিস রু? কিছু লাগবে? রুহানির সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ঠোঁটদ্বয় হালকা নেড়ে বলল, পানি। জিহান একটা ওয়েটারকে ডেকে পানির বোতল নিল। তারপর বোতলের ঢাকনা খুলে তার রুহানির হাতে দিল। রুহানি ফিসফিসিয়ে বলল, থ্যাঙ্কস।
জিহান শুধু হুঁ করে শব্দ করলো, তারপর পুনরায় নিজের দৃষ্টি ফিরিয়ে নিল সামনের দিকে। এদিকে লাবণ্য এতক্ষণ রুহানির সঙ্গেই ছিল, কিন্তু একটা কল আসায় সে মহুয়াকে স্টেজে রেখে সে নেমে গেল। নাসিরউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা শেষ করে অরণ্য স্টেজের দিকে অগ্রসর হচ্ছিল। সেখানে মহুয়া রুহানির পাশে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময়ে ব্যস্ত। দূর থেকেই একবার মেয়েটার দিকে চোখ পড়তেই অরণ্যের দৃষ্টি খানিকটা নরম হয়ে এলো। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই কিছু কথা তার কানে ভেসে এলো। তার পদক্ষেপ সঙ্গে সঙ্গে থমকে গেল। মাথা ঘুরিয়ে তাকালো না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলো। কয়েকজন মহিলা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে, আর তাদের আলোচনার কেন্দ্রবিন্দু মহুয়া। মেয়েটার গায়ের রং নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছে তারা। কেউ কটাক্ষ করছে, কেউ তুলনা করছে, আবার কেউ এমনভাবে কথা বলছে যেন একজন মানুষের মূল্য নির্ধারণের একমাত্র মাপকাঠি তার গায়ের রং। কথাগুলো অরণ্যের কর্ণগোচর হতেই তার ভেতরের ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নিজের স্ত্রী সম্পর্কে এমন বিদ্রুপাক্ত মন্তব্য শুনে মুহূর্তেই তার মাথায় যেন রক্ত জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো, হাত দুটো অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল, কপালের রগ ফুলে উঠল স্পষ্টভাবে। প্রচণ্ড রাগে তার সমস্ত শরীর টান টান হয়ে উঠেছে। ইচ্ছে করছিল সেখানে গিয়ে প্রত্যেকটা কথার জবাব দিতে, কিন্তু কোনোভাবে নিজেকে সংযত করে রাখল গম্ভীর পুরুষ। দৃষ্টি তুলে দূরে দাঁড়িয়ে থাকা মহুয়ার দিকে তাকালো অরণ্য। মেয়েটা কিছুই জানে না, নিজের মতো করে সবার সঙ্গে কথা বলছে, হাসছে, তার মুখে লেগে আছে সেই চিরচেনা স্নিগ্ধতা। আর ঠিক এই দৃশ্যটা দেখেই অরণ্যের বুকের ভেতরটা আরো মোচড় দিয়ে উঠল। যে মানুষটার হৃদয়ে এত সুন্দর, যে মানুষটার তার জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি, তাকে নিয়ে এত সহজে বিচার করে ফেলছে কিছু মানুষ শুধুমাত্র গায়ের রঙের কারণে। বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারল না অরণ্য। গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে, কিন্তু ভেতরে জমে থাকা ক্ষোভ যেন কোনোভাবেই প্রশমিত হতে চাইছে না। চোখের সামনে ভেসে উঠছে মহুয়ার হাসিমাখা মুখটা। সেই মেয়েটাই যেন কখনো কাউকে কটু কথা বলে না, কারো অমঙ্গল চায় না, আজ তাকে নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। অরণ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ওই মহিলারা তখনও নিজেদের মধ্যে আলোচনা করে চলছে। তাদের কারো খেয়ালই নেই যে তাদের কথাগুলোর অধিকাংশই অরণ্যের কানে পৌঁছে গেছে। অরণ্য কয়েক পা এগিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই মহিলাগুলো থেমে গেলেন, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। অরণ্য সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল। তার মুখভঙ্গি শান্ত, কিন্তু চোখ মুখে স্পষ্ট কঠোরতা। একদম শান্ত শীতল স্বরে জিজ্ঞেস করল, আপনারা ঠিক কী নিয়ে সমালোচনা করেছেন তা কি আমি জানতে পারি? অরণ্যের প্রশ্নের জবাব মহিলাগুলো দিতে পারল না, আর না অরণ্য তাদের থেকে কোনো উত্তর আশা করলো। সে নিজেই বলল, গায়ের রং, সৌন্দর্য, এগুলো নিয়ে কথা বলছিলেন, রাইট? আচ্ছা, একজন মানুষের সৌন্দর্য বিচার করার জন্য আপনারা ঠিক কোন মাপকাঠি ব্যবহার করেন? মহিলাগুলো অপ্রস্তুত হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তবুও এবারও তাদের তরফ থেকে কোনো উত্তর এলো না। গায়ের রং? প্রশ্নটা করেই অরণ্য মৃদু হাসলো, তবে সেই হাসিতে উষ্ণতার চেয়ে বিদ্রুপই বেশি ছিল। সে আবারও বলতে শুরু করলো। এবার তার কণ্ঠে ফুটে উঠছে এক প্রকার ক্ষোভ ও দৃঢ়তা। আমার বউ কালো হোক বা ফর্সা কিংবা শ্যামলা, এটা সম্পূর্ণ আমার আর তার বিষয়। বউ আমার, তার সঙ্গে সংসার করছে আমি, তাই তার গায়ের রং নিয়ে তো আমার ভাবার কথা। সেখানে আপনাদের এত মাথা ব্যথার কারণ কি? আর যদি আমার স্ত্রীর গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা না থাকে, তাহলে সেখানে আপনাদের এত কিসের সমস্যা শুনে? শেষের কথাটা বেশ শক্ত কণ্ঠে বলল অরণ্য। তাতে করে মহিলাগুলো কেঁপে উঠল। তাদের মধ্যে দুজন এদিকে সেদিকে চোখ বুলিয়ে দেখলো কেউ এই দৃশ্য দেখছেন না তো। না, উপস্থিত সবার দৃষ্টি এখনো স্টেজে বসে থাকা জিহান আর রুহানির মাঝে নিবদ্ধ আছে। অতঃপর তাদের মধ্যের একজন মহিলা বিব্রত হেসে বললেন, আরে বাবা, আমরা তো এমন কিছু বলিনি। বলেছেন। অরণ্য ভদ্রমহিলার কথা শেষ করতে দিল না। এবং আমি সবকিছু শুনেছি। মুহূর্তেই চারপাশে নীরবতা নেমে এলো। অরণ্যের দৃষ্টি এবার স্টেজের দিকে চলে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা মহুয়াকে দেখে তার কণ্ঠ খানিকটা নরম হলো আর বলল, জানেন, আমি কখনো আমার স্ত্রীর গায়ের রং দেখিনি। আমি দেখেছি তার মন, দেখেছি তার ব্যবহার, তার মমতা, তার সততা,
তার পবিত্রতা। ও আমার কাছে ভীষণ মূল্যবান, ভীষণ। কথাটা বলে অরণ্য থামলো, চোখ বুলিয়ে একবার মহিলাগুলোর প্রতিক্রিয়া দেখলো। মহিলাগুলো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, অনুতপ্ত বোধ করছে কিনা তাও বোঝা যাচ্ছে না। এই দেখে অরণ্যর অধরে তাচ্ছিলের একটা ক্ষীণ হাসি ফুটে উঠল, তবুও সে ভদ্রতা বজায় রেখে বলল, আর গায়ের রং সৌন্দর্য দিয়ে মানুষ বিচার করছেন তো? আচ্ছা, কখনো আয়নাতে নিজেদের দিকে তাকিয়ে দেখেছেন? এই যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, গায়ের রং বিবর্ণ হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, তাই কি আপনারা লক্ষ্য করেন না? আমি আপনাদের ছোট করে কিছু বলছি না, শুধু এটুকুই বলবো, সৌন্দর্য চিরস্থায়ী হয় না। যদি প্রকৃতির সৌন্দর্য খুঁজতে চান, তবে আগে মানুষের মনকে বুঝতে শিখুন। একটা শ্বাস ছাড়লো অরণ্য। মহিলাগুলো তার কথার অর্থ বুঝতে পারছে কিনা সে জানে না, আর না তার জানার কোনো ইচ্ছাও আছে। অরণ্য শেষবারের মতো তাদের উদ্দেশ্যে একদম শান্ত স্বরে বলল, ভবিষ্যতে কাউকে বিচার করার আগে তার গায়ের রং নয়, মানুষটাকে দেখার চেষ্টা করবেন। হয়তো তখন সৌন্দর্যের প্রকৃতির সংজ্ঞাটা বুঝতে পারবেন। যাই হোক, আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছেন, খাবেন দাবেন, খুশগপ্প আর চলে যাবেন। ধন্যবাদ। কথাগুলো শেষ করে অরণ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। মহিলারা নির্বাক হয়ে রইলেন, কেউ মাথা নিচু করলেন, কেউ বিব্রত দৃষ্টিতে অন্যদিকে তাকালেন। অরণ্য সোজা গিয়ে মহুয়ার পাশে দাঁড়ালো, কোনো কথা না বলে মেয়েটার দিকে একবার তাকালো। মহুয়া তার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। ব্যাস, গম্ভীর পুরুষের হৃদয় এখানেই গলে গেল। মুগ্ধ নয়নে শুধু দেখতে লাগলো তার কাজল কন্যাকে। লাবণ্য ফোনে কথা শেষ করে পিছু ফিরতেই আরিসকে দেখে চমকে উঠল। ছেলেটা কখন এসে ওর পিছনে দাঁড়িয়েছে তা সে টেরই পায়নি। আরিস চুপচাপ দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি স্থির হয়ে আছে লাবণ্যের উপর। আজ লাবণ্য ওর দেওয়া নীল শাড়িটা পরেছে। শাড়িটা যে মেয়েটাকে এত সুন্দর মানাবে তা হয়তো আরিস নিজেও ভাবেনি। হালকা সাজ, খোলা চুল আর নীল শাড়িতে লাবণ্যকে বেশ লাগছে। আরিজের চোখে সেই মুগ্ধতাটুকু স্পষ্ট। আরিজ হালকা কেশে বলে উঠল, শাড়িটা তাহলে পরলি? লাবণ্য অপ্রস্তুত হতে গিয়েও নিজেকে সামলে নিল আর গা ছাড়া ভাব নিয়ে বলল, শাড়িটা সুন্দর ছিল তাই পরেছি, অন্য কিছু ভাবতে চেও না। আরিজ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ের তেরামি জীবনে কোনো দিন কমবে না বলে তার মনে হয় না। সে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, বেশ ভালো লাগছে তোকে, একদম রং বদলানো নীল গিরগিটির মতো। প্রথম কথাটা শুনে লাবণ্যের ঠোঁটের কোণে ঈষৎ হাসি ফুটে উঠছিল, কিন্তু পরের মন্তব্যটা কানে যেতেই সেই হাসি মুহূর্তেই উধাও। নাক মুখ ফুলিয়ে রাগী দৃষ্টিতে তাকালো আরিজের দিকে। আরিজ অবশ্য নির্বিকার, এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কোনো ভুল কথাই বলেনি। দাঁত কটমট করে লাবণ্য বলল, আমাকে গিরগিটি বললে তুমি? কেন, তুই কি শুনতে পাসনি? তাহলে কানের ডাক্তার দেখা দ্রুত। লাবণ্যের মেজাজ মুহূর্তেই সপ্তমে চলল। ছেলেটার সাহস দেখে সত্যি অবাক হতে হয়। সুযোগ পেলেই এমন খোঁচা মারতে ওর জুরি নেই। মনে মনে দু চারটা গালি দিল লাবণ্য, তারপর বলল, আমি গিরগিটি হলে তুমি আস্ত একটা কাউয়া। আরিস নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রাখলো আর বলল, আস্তাগফিরুল্লাহ, আমার মতো হট হ্যান্ডসাম একটা ছেলেকে তুই কাওয়ার সঙ্গে তুলনা করলি? লাবু, ছি। আইসি রে হট হ্যান্ডসাম, তুমি তো কাউয়া না, তুমি হলে কাউয়ার বাসা, যেখানে কাউয়া হাগু করে। লাবণ্যের কথা শুনে আরিজের চোখ প্রায় কপালে উঠে গেল। এই মেয়ে এত বড় অপমান করলে আমাকে? কমই করছি। আরিস কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর মুখে বলল, দেখিস তোর কপালে একটা জঙ্গলি জামাই জুটবে। লাবণ্য ভ্রু নাচিয়ে বাঁকা হাসলো, বেশ ভাব নিয়ে বলল, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আরিজও মুচকি হাসলো, তারপর ধীর স্বরে বলল, গরু যদি তোর মতো হয় তাহলে কখনো কখনো শকুনের দোয়ায় গরু মরতেও পারে। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না আরিস, দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। আর লাবণ্য সে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কথাটার মানে পুরোপুরি মাথায় ঢুকাতেই রাগে মুখ লাল হয়ে উঠল, চেঁচিয়ে বলল, আরিস ভাইয়া, তুমি একটা অসহ্য মানুষ। সময় যেন ছুটে চলছে এক অন্তহীন রেলগাড়ি, নিরবিচ্ছিন্ন অবিরাম থেমে থাকার অবকাশহীন। তবে চলমান ট্রেন আর সময়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
রেলগাড়ির পথ যত দীর্ঘই হোক না কেন, তার জন্য নির্ধারিত থাকে একটি গন্তব্য, একটি শেষ স্টেশন। অথচ সময় যাত্রাপথ যেন রহস্যের আবৃত। সে কেবল এগিয়েই চলে, অতীত পেরিয়ে বর্তমান, বর্তমান ছাড়িয়ে অনাগত ভবিষ্যতের দিকে। তার শেষ প্রান্ত কথায়, কোন অন্ত সীমারেখায় গিয়ে তার গতি নিস্তব্ধ হবে, সেই উত্তর আজও মানুষের অজানা। আর এই অবিরাম প্রবহমান সময়ের স্রোতেই বদলে যায় মানুষের জীবন, পাল্টে যায় সম্পর্কের সমীকরণ, রূপান্তরিত হয় মানুষগুলোও। কেউ ধীরে ধীরে হারিয়ে যায় স্মৃতির অতলে, রেখে যায় কিছু মলিন পদচিহ্ন। আবার কেউ নতুন করে এসে জীবনের শূন্য পৃষ্ঠাগুলো রঙিন স্মৃতিতে পূর্ণ করে তোলে। সময়ের সাথে সাথে কিছু গল্পের সমাপ্তি ঘটে, আবার কিছু গল্পের সূচনা হয় নীরবে। কানাডার রাত নিস্তব্ধতার এক অপার্থিব চাদরে মোড়ানো। দূর দূরান্ত পর্যন্ত বিস্তর আকাশ জুড়ে অসংখ্য নক্ষত্রের মৃদু ঝিলিক ছড়িয়ে আছে, আর শীতল বাতাস গাছপাতা লতা কেঁপে উঠছে। শহরের উঁচু ভবনগুলো জানালার জলে থাকা হলুদ আভ নিলয় আলো দূর থেকে জোনাকির মতো দীপ্ত ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আর প্রশস্ত রাস্তাগুলো রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ নির্জন হয়ে আসছে। কোথাও কোথাও তুষারের শুভ্র আস্তরণ চাঁদের আলোয় রূপালী আভা ছড়িয়ে চারপাশকে স্বপ্নময় করে তুলছে। নিজের রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় বসে আছে মোনালিসা। নিজের রূপের অহংকার করতে থাকা মেয়েটার সেই মোহময় মুখশ্রী এখন ফ্যাকাশে আছে। চুলগুলো এলোমেলো হয়ে বুকের দুপাশে দোল খাচ্ছে। চোখ জোড়া তলাটে কালচে দাগ হয়ে গেছে, যেন বহুদিন ধরে সে নিদ্রাহীন দিন কাটাচ্ছে। তার হাতে তার অরণ্য আর আরিজের একটা হাস্যোজ্জ্বল ছবি। এই বছর 3 আগের হবে, যখন তারা তিনজন একসাথে ইতালিতে একটা বিজনেস ট্রিপে গিয়েছিল। বুকের ভেতরটা মুচড়ে উঠল। স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠতেই চক্ষুদ্বয়ের জলরাশির আগমন ঘটল। তবুও সে নিজেকে সামলে নেওয়ার প্রয়াস করলো। আজ প্রায় 3 মাস অরণ্য আর আরিজের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অবশ্য সে বহুবার অরণ্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু যতবারই আবেগের বশীভূত হয়ে সে নিজের অনুরাগ অরণ্যের নিকট ব্যক্ত করেছে, অরণ্য ততবারই ফোন কেটে দিয়েছে। বারবার হতাশা হয়েছে লিসা। বাবা মায়ের আকস্মিক মৃত্যুর পর যখন ও প্রায় ভেঙে পড়েছিল, তখন অরণ্য আর আরিস ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছিল। ওরা দুজন হয়ে উঠেছিল লিসার জীবনের বিশেষ ব্যক্তি। কিন্তু এখন ওরা কেউই আর ওর পাশে নেই, ওর সাথে নেই। যেন কোনো ভয়ানক ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেছে, ভেঙে দিয়ে গেল তাদের বন্ধুত্ব নামক অটুট বন্ধন। এই যন্ত্রণা লিসাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে তার মরে যেতে ইচ্ছা করছে। ছবিটাতে হাত বুলিয়ে দিল সে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। ভগ্ন স্বরে অরণ্যের ছবির পানে তাকিয়ে বলল, অবশেষে আমি কি বুঝলাম জানিস? আমি নিজের হাতেই সবটা শেষ করে দিয়েছি। সব তো ঠিকই ছিল বল, কিন্তু আমার একটা ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিল। তোর সঙ্গে আমি আরিসকেও হারিয়ে ফেললাম। মেয়েটা কাঁপা কাঁপা শ্বাস ছাড়ল। অরণ্যের মুখের উপর হাত বুলিয়ে দিতে দিতে কম্পিত স্বরে বলল, কিন্তু আমি কি করতাম বল? আমি ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, বন্ধুত্বের শুরু থেকে, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আর যখন বললাম তখন সবটা শেষ হয়ে গেল। ভালোবাসা পেতে গিয়ে আমি তোদের দুজনকে হারিয়ে বসলাম। ছবিটা বুকের সাথে জড়িয়ে নিয়ে শব্দ করে কেঁদে উঠল লিসা। তার বুকের ভেতরটা ঝলসে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে উত্তপ্ত অগ্নিকাণ্ডে ছুঁড়ে ফেলে দিয়েছে। এক পর্যায়ে ক্ষান্ত হলো মেয়েটা, তবে চোখে মুখে ফুটল কেমন শীতলতার অদ্ভুত আভা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে অগ্রসর হলো কিচেন রুমের দিকে। কিচেন রুমে গিয়ে চোখ বুলালো একবার, তারপর একটি ক্যাবিনেট খুলে তা থেকে কেরোসিনের একটা বেশ বড়সড় বোতল বের করলো। এটার ব্যবস্থা সে আগে থেকেই করে রেখেছিল। নিজেকে শেষ করার পরিকল্পনা পূর্ব থেকে স্থির করাই ছিল তার।
সব কিছু হারিয়ে মেয়েটা উন্মাদ হয়ে উঠেছে। আর ওর কাছে এমন কেউ নেই যে ওকে বুঝিয়ে থামাতে পারবে। ওর হৃদয় এতটাই ক্ষত বিক্ষত হয়েছে যে এখন মৃত্যুকে আলিঙ্গন করতেও ভয় করছে না ওর। মেয়েটা এক শ্বাস নিল, প্রাণ ভরে শ্বাস নিল। হয়তো এটাই তার শেষবারের মতো প্রাণ ভরে শ্বাস নেওয়া। ভাবতেই ওর অধর কোণে একটা মলিন হাসির রেখা ফুটে উঠল। কেরোসিনের বোতলের ঢাকনা খুলে আচমকায় নিজের শরীরে কেরোসিন ঢালতে শুরু করলো মেয়েটা। অতঃপর একটা লাইটার নিয়ে চোখের পলকে আগুন ধরিয়ে দিল লিসা। মুহূর্তের মধ্যেই ওর সর্বাঙ্গ দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। কষ্ট হচ্ছে লিসার, খুব কষ্ট, কিন্তু শরীরের জ্বালার থেকে ওর বুকের ভেতরটা বেশি জ্বলছে, জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কষ্টকর এই মুহূর্তে মেয়েটার নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো ভালো সময়গুলো স্মৃতিচারণ করতে লাগলো। সকাল তখন ঠিক 8টা। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল আরিস। বালিশের পাশে রাখা ফোনটা একের পর এক বেজে উঠতেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। এমন সময় ঘুম ভাঙিয়ে দেওয়ার দুঃসাহস কার হলো? চোখ মুছতে মুছতে ফোনটা হাতে নিল সে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই বিরক্তির জায়গায় বিস্ময় আর কৌতূহল এসে ভর করল। এত সকালে দুর্জয়ের ফোন, ব্যাপারটা অস্বাভাবিক লাগলো তার। কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো দুর্জয়ের কণ্ঠস্বর। মোনালিসার ছোট ভাই। ছেলেটার গলা অস্বাভাবিক রকম শুষ্ক ভারী, যেন দীর্ঘক্ষণ কান্নার পর শব্দগুলো জোর করে ঠেলে বের করতে হচ্ছে। দুর্জয় বলল, আপু আর নেই আরিস ভাইয়া। কথাটা কানে পৌঁছাতেই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল আরিস। মস্তিষ্ক যেন শূন্যেও বিশ্বাস করতে পারল না। বুকের ভেতর হঠাৎ করেই কেমন একটা শূন্যতা তৈরি হলো। তড়িঘড়ি করে উঠে বসে সে কাঁপা গলায় বলল, কি বলছিস তুই? দুর্জয়, লিসার কি হয়েছে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করলো। তারপর নিজের কান্না সামলানোর ব্যর্থ চেষ্টা করে দুর্জয় বলল, গতকাল রাতে আপু নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। কথাটা শুনে আরিজের হাত থেকে ফোনটা পড়ে গেল। তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। মনে হলো বুকের ভেতর থেকে কেউ হঠাৎ সমস্ত বাতাস টেনে নিয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলায় যেন অদৃশ্য কোনো কাঁটা আটকে গেছে। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে বসে থাকার পর কাপা হাতে ফোনটা তুলে আবার কানের কাছে ধরল সে, আর জিজ্ঞেস করল, তোরা এখানে কোথায়? দুর্জয়ের ভাঙ্গা কণ্ঠস্বর ভেসে এলো, গোরস্থানে একটু আগে আপুকে কবর দেওয়া হয়েছে। আরিস কল কেটে দিল। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে গেছে। খবরটা তাকে এক্ষুনি অরণ্যকে জানাতে হবে। দ্রুত পায়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে লাগলো সে। হাঁটতে হাঁটতেই চোখ দুটো ঝাপসা হয়ে উঠল অশ্রুতে। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মোচড় দিয়ে উঠছে। তাদের প্রিয় বন্ধু, হাসি খুশি প্রাণবন্ধ মোনালিসা আর নেই। কথাটা ভাবতেই বুকের ভেতর কেমন যেন শূন্যতা অনুভব হচ্ছে। ডাইনিং রুমে ঢুকতেই সে দেখল সবাই সকালের নাস্তায় ব্যস্ত। পরিবেশটা স্বাভাবিক শান্ত, অথচ কয়েক মুহূর্তের মধ্যেই সেই শান্ত ভেঙে চুরমার হয়ে যাবে। আরিস আর কোনো ভূমিকা না করে সরাসরি অরণ্যের দিকে তাকালো। গলাটা কেঁপে উঠল তার। তারপর নিজেকে সামলে বলল, লিসা সুইসাইড করেছে অরণ্য? কথাটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো ডাইনিং রুমে নেমে এলো এক অস্বস্তিকর নিস্তব্ধতা। মহুয়ার হাতে থাকা খাবারের বাটিটা ধপ করে মেঝেতে পড়ে গেল। ধাতব শব্দটা চারপাশের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল আরিজের দিকে। অরণ্য চেয়ার থেকে প্রায় উঠে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস। যা সে শুনছে তা বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস ও কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি বললে? আরিজের চোখ বেয়ে নেমে এলো এক ফোঁটা অশ্রু। ও বলল, দুর্জয় ফোন করেছিল, ওই খবরটা দিয়েছে। ভোরেই লিসাকে। কথাটা শেষ করতে পারল না আরিস। কণ্ঠনালী কেঁপে উঠল ওর। অরণ্য স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল তার দিকে। তারপর অবিশ্বাস মেশানো কণ্ঠে বলল, ইয়ার কি মারছিস আমার সাথে? কিন্তু আরিজের ভাঙ্গা মুখ, কাঁপতে থাকা ঠোঁট আর অশ্রুসিক্ত চোখ দেখে অরণ্যের বুকের ভেতর হঠাৎ করেই কেমন একটা অজানা আশঙ্কা জন্ম নিল। কারণ সে জানে এমন বিষয় নিয়ে আরিস কখনোই মজা করবে না। হঠাৎ চোখ দুটো ঝাপসা হয়ে এলো অরণ্যের। কাউকে কিছু না বলে হনহন করে বেরিয়ে গেল ডাইনিং রুম থেকে।
আরিজও তার পিছু পিছু চলে গেল। এদিকে বাকিরা যেন এখনো এক ঘোরের মধ্যে আছে, কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। নাসিরউদ্দিন চৌধুরী সবে রুটি হাতে নিয়েছিলেন, কিন্তু এখন আর খাবার গলা দিয়ে নামবে না। মাগরিবের আজান শেষ হওয়ার পর চারপাশে এক গভীর বিষণ্ণতা নেমে এলো। আকাশের শেষ রক্তিম আভাটুকু ধীরে ধীরে মিলিয়ে গিয়ে গাঢ় নীলচে অন্ধকার রূপ নিচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অজানা ক্ষীণ প্রতিধ্বনি, যা নিস্তব্ধ পরিবেশটাকে আরো আবেগ ঘন করে তুলছে। গাছের পাতাগুলো নীরবে তুলছে, আর কোথাও কোথাও ঝিঝি পোকার একঘেয়ে ডাক সন্ধ্যার নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। দিনের কোলাহল স্থমিত হয়ে এসেছে। মহুয়া সবে মাগরিবের নামাজ আদায় করে নিচে এলো। ওখানে মৌসুমী বেগম আর লাবণ্য বসেছিল। মহুয়া গিয়ে চুপচাপ তাদের পাশে বসলো। সকাল থেকে সবার মন বেশ বিষণ্ণ হয়ে আছে। মোনালিসা মন্দ হোক আর যাই হোক, তার এমন হুট করে চলে যাওয়াটা কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা বসার ঘরে বসেছিল, এমন সময় মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে প্রবেশ করলো অরণ্য, জিহান আর আরিস। অরণ্য কারোর সঙ্গে কোনো কথা না বলেই সোজা নিজের ঘরে চলে গেল। মৌসুমী বেগম ফোঁস করে একটা শ্বাস ছাড়লেন। মহুয়াকে চায়ের পানি বসাতে বলে গেলেন ছেলের পিছু পিছু। মৌসুমী বেগম ধীর পায়ে ঘরে প্রবেশ করলেন। মাগরিবের পরে গাঢ় নীরবতায় ঘরটা যেন আরো বেশি ভারী হয়ে আছে। অরণ্য বিছানার কিনারায় বসে আছে, দু কোনোই হাঁটুর উপর রাখা, দৃষ্টি শূন্যে স্থির, যেন নিজের ভেতরের কোনো গভীর অন্ধকার গোলক ধাঁধায় হারিয়ে গেছে। ছেলেকে দেখে বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল মৌসুমী বেগমের। তিনি নিঃশব্দে এগিয়ে গিয়ে অরণ্যের পাশে বসলেন। পাশে কারো উপস্থিতি টের পেয়ে অরণ্য মুখ তুলে তাকালো। মাকে দেখেও কিছু বলল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মৌসুমী বেগম ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত স্বরে বললেন, মোনালিসার কথা মনে পড়েছে তাই না? অরণ্য প্রশ্নের উত্তর দিল না। কয়েক মুহূর্ত নীরব থেকে নিচু স্বরে বলল, ওর মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে হয়তো আমিও দায়ী আম্মু। কথাটা বলতে গিয়ে গলাটা ভারী হয়ে এলো তার। মৌসুমী বেগম অবাক হলেন না। এমন উত্তরই তিনি আশা করছিলেন, কারণ তিনি জানে তার ছেলে মানুষ হিসেবে অতিরিক্ত দায়িত্ববোধ সম্পন্ন। নিজের ভুল না থাকলেও সে অপরাধ বোধের ভার কাঁধে তুলে নিতে দ্বিধা করে না। তিনি আলতো করে অরণ্যের কাঁধে হাত রাখলেন আর বললেন, তোর কাছে একটা প্রশ্ন আছে শাহরিয়ার। অরণ্য নির্বাক স্বরে বলল, কি প্রশ্ন? ধর, তুই মোনালিসার মন না ভাঙার জন্য ওর প্রস্তাব গ্রহণ করলি, এমনকি ওকে বিয়েও করলি, কিন্তু বলতো তুই কি কোনোদিন ওকে সত্যিকারের ভালোবাসতে পারতি? প্রশ্নটা শুনে অরণ্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে মাথা নাড়ল। সহজ ভাষায় একটাই জবাব বের হলো তার মুখ থেকে, না। মৌসুমী বেগম মৃদু নিঃশ্বাস ফেললেন। তাহলে দেখ সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতো। তুই ওকে সম্মান করতে পারতি, যত্ন করতে পারতি, একজন ভালো বন্ধু হিসেবে পাশে থাকতে পারতি, কিন্তু ভালোবাসা, তুই ওকে কখনো ভালোই বাসতে পারতি না। অরণ্য চোখ নামিয়ে ফেলল, তবুও তার বুকের ভেতরের অপরাধ বোধটা কমল না। তবুও কথাটা শেষ করতে পারল না সে। মৌসুমী বেগম এবার ছেলের মুখোমুখি হয়ে বসলেন। তবুও কি? আমাকে বলতো, মোনালিসা কি তোর বিয়ের আগে কখনো তোকে নিজের ভালোবাসার কথা বলেছিল? না। কখনো প্রেমের প্রস্তাব দিয়েছিল? না। তাহলে তুই কোন সুযোগটা দিয়েছিলি, যে সুযোগ কাজে লাগাতে পারিসনি বলে আজ নিজেকে দোষ দিচ্ছিস? অরণ্য নির্বাক হয়ে গেল। মায়ের কথার অর্থ সে বুঝতে পারছে। মৌসুমী বেগম এবার ধীর স্থির কণ্ঠে বললেন, শোন, একজন সৎ এবং চরিত্রবান মানুষ নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব ভুলে অন্য কারোর অনুভূতির প্রতিদান দিতে চায় না। তুই বিবাহিত, তোর জীবনে মহুয়া আছে, সেই অবস্থায় মোনালিসাকে প্রত্যাখ্যান করাটা অন্যায় নয়, বরং সেটাই ছিল তোর সঠিক কাজ। তিনি একটু থামলেন, তারপর আরো নরম স্বরে বললেন, সব মানুষের জীবনে কিছু অসম্পূর্ণ গল্প থাকে শাহরিয়ার। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু সেই অপূর্ণতার দায়ে সবসময় অন্যর কাঁধে চাপানো যায় না। অরণ্যের চোখ দুটো ভিজে উঠল। সে ফিসফিস করে বলল,
তবুও চলে গেল আম্মু, একটা প্রাণ চলে গেল। মৌসুমী বেগমের বুকটা হু হু করে উঠল। মোনালিসা মন্দ হলেও তিনি মেয়েটাকে স্নেহ করতেন। তার কাছেও ওর এই পরিণতি মেনে নেওয়া সহজ নয়। তিনি ছেলের মাথায় স্নেহ ভরা হাত রাখলেন আর নরম স্বরে বললেন, আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান নয় বাবা। মানুষ যখন গভীর আবেগ, কষ্ট কিংবা হতাশার মধ্যে ডুবে যায়, তখন অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মোনালিসাও হয়তো সেই মুহূর্তে ঠিক বেঠিক বিবেচনা না করেই নিজের যন্ত্রণার বাইরে আর কিছু দেখতে পারেনি। ও জানতো তুই বিবাহিত, জানতো তুই কখনো ওকে ভালোবাসতে পারবি না, তবুও নিজের অনুভূতির আগুনে নিজেই পুড়ে গেছে। এটা মেনে নেওয়া কষ্টের, ভীষণ কষ্টের, কিন্তু এই সিদ্ধান্তটা ওর নিজের ছিল, তোর নয়। অরণ্য মাথা নিচু করে বসে রইল। মৌসুমী বেগম তার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই শোক কর, কাঁদ, সৃষ্টিকর্তার কাছে ওর জন্য দোয়া কর, কারণ ও যেটা করেছে সেটা পাপ, আর এর জন্য ওকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তুই নিজেকে এর জন্য অপরাধী বানিয়ে ফেলিস না, কারণ একজন মানুষের সমস্ত সিদ্ধান্তের দায় আর একজন মানুষ বহন করতে পারে না। তিনি একটা লম্বা শ্বাস ছাড়লেন। ছেলেকে কতটুকু বোঝাতে পেরেছেন তিনি তা জানে না, কিন্তু তিনি তার সবটুকু দিয়ে অরণ্যকে বোঝানোর চেষ্টা করছেন। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। অরণ্য কোনো কথা বলল না, শুধু মাথাটা ধীরে ধীরে মায়ের কাঁধে ঠেকিয়ে দিল। একটা গভীর শ্বাস নিয়ে কাঁপা গলায় বলল,